লাশবাহী অ্যাম্বুলেন্সের ঘটনা, চলো শুনে আসি। রাত তখন 2:45। রফিক সাহেব একজন পেশাদার অ্যাম্বুলেন্স চালক। তিনি বহুবার লাশবাহী অ্যাম্বুলেন্স চালিয়েছেন, তাই এই কাজ তার কাছে সাধারণ মনে হয়। কিন্তু আজকের রাতটা ছিল অন্যরকম। ঢাকার এক হাসপাতালে এক নারীর লাশ রাখা ছিল, যারা আত্মীয় স্বজন কেউ ছিল না। হাসপাতালের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় লাশটি নিয়ে গ্রামে গিয়ে দাফন করা হবে। রফিক সাহেবের দায়িত্ব পান, তবে তিনি জানতেন না এই যাত্রা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ও ভীতিকর অভিজ্ঞতা হতে যাচ্ছে। রাত তখন 3টা। রফিক সাহেব গাড়ি চালিয়ে যাচ্ছেন। লাশটা পেছনে রাখা ছিল, তার সঙ্গে আছে কোনো সহকারী ছিল না। রাস্তা একেবারে ফাঁকা, চারপাশে নিস্তব্ধতা। হঠাৎ তিনি পেছন থেকে ফিসফিস আওয়াজ শুনতে পেলেন। আমাকে এখানে নিয়ে যাচ্ছ কেন? গাড়ির পেছনে পিন পতন নীরবতা। তিনি জানেন গাড়ির পেছনে শুধু একটা লাশ আছে, কিন্তু এই কণ্ঠ, এটা এলো কোথা থেকে? তিনি জানালার কাজ ফেলে দিলেন, নিজের মনকে বোঝানোর চেষ্টা করলেন, সব মনের ভুল, আমি ক্লান্ত। কিছুক্ষণ পর গাড়ির পেছনের দরজা নিজেই খুলে গেল। একটা ঠান্ডা বাতাস গাড়ির ভেতরে ঢুকলো। তিনি দ্রুত ব্রেক চাপলেন, বাইরে নেমে পেছনের দরজা বন্ধ করলেন। কিন্তু তখনই তিনি দেখলেন লাশটার কফিনের বাইরে পড়ে আছে। কিন্তু দরজা খোলার আগে লাশটা কফিনের ভেতরেই ছিল। তিনি কাঁপতে কাঁপতে লাশটাকে আবার ভেতরে রাখলেন, দরজা আটকে দিলেন, তারপর দ্রুত গাড়ি চালিয়ে গেলেন। রাত তখন 3:45। তিনি গ্রামের কাছাকাছি পৌঁছে গেছেন, কিন্তু হঠাৎ গাড়ির পেছনে আয়নাতে তিনি যা দেখলেন তাতে তার পুরো শরীর অবশ হয়ে গেল। লাশটা বসে আছে, আর আয়নায় তার চোখের সঙ্গে চোখ পড়তে লাশটা বিকৃত হেসে উঠল। তিনি আতঙ্কে গাড়ি থামিয়ে বাইরে লাফিয়ে পড়লেন। গাড়ির চারপাশে কিছুই নেই, কিন্তু যখন তিনি দরজা খুলে লাশটাকে দেখলেন, লাশটা আগের মতোই কফিনের ভেতরে শুয়ে আছে। পরদিন সকালে গ্রামের লোকজন এসে লাশটাকে দাফন করলো। কিন্তু দাফনের পর একজন বৃদ্ধ বললেন, আপনি জানেন এই মেয়েটি কে ছিল? রফিক সাহেব অবাক হয়ে বললেন, না, আমি তো শুধু দায়িত্ব পালন করেছি। বৃদ্ধ হাসলেন, তারপর বললেন, এই মেয়েটি আজ থেকে প্রায় 5 বছর আগে এক রাস্তা থেকে অপহৃত হয়েছিল। তারপর আর তার খোঁজ পাওয়া যায়নি। হয়তো তার আত্মা এখনও মুক্তি পায়নি। রফিক সাহেব আর কখনো রাতে লাশবাহী অ্যাম্বুলেন্স চালানোর সাহস পাননি। আর একটি ঘটনার নাম কাঠগোলা। অরিত তার দাদাবাড়িতে এসেছে ছুটি কাটাতে। বাড়িটা অনেক পুরনো, 100 বছরেরও বেশি বয়সী। দাদু সবসময় বলেন রাত 3টার পর কেউ যেন বারান্দায় না যায়। অরিত এসব ভূতের গল্পে বিশ্বাস করতো না, তাই সে এক রাতে ঠিক করলো রাত 3টা বাজতে বারান্দায় গিয়ে দেখবে কিছু হয় কিনা। রাত 3টা বাজতেই সে দরজা খুলে বারান্দায় গেল। চারপাশ নিস্তব্ধ, বাতাস বইছে না, কোথাও কোনো শব্দ নেই। হঠাৎ সে শুনতে পেল নিজের মতোই এক গলা। কণ্ঠটা বলছে, অরিত, ভেতরে যা। সে চমকে উঠল, চারপাশে কেউ নেই, তবুও ঠিক তার নিজের গলার মতো আওয়াজটা আসছে। সে পেছনে তাকালো, কেউ নেই। কিন্তু তখনই গলার স্বরটা আবার এলো, তুই যদি এখনও না যাস তাহলে আর কোনোদিন যেতে পারবি না। ভয়ে দৌড়ে ঘরে ঢুকে গেল সে। পরদিন সকালে দাদুকে সব বললেন। দাদু নিঃশ্বাস ফেলে বললেন, এই বাড়িতে অনেক বছর আগে একজন ছিল যে দেখতে তোমারই মতো। সে এক রাতে বারান্দায় গিয়ে আর ফিরে আসেনি। সেই রাত থেকে সে নাকি তার মতো কাকে দেখলে সতর্ক করে। অরিতের শরীর ঠান্ডা হয়ে গেল। এই ঘটনার পরে সে অনেক ভয় পেল এবং একা কোনোদিনই বারান্দায় যায়নি সে। আরও একটি ঘটনা, বন্ধুর ফোন। তানভীর আর রাশেদ ছোটবেলাকার বন্ধু। একসঙ্গে স্কুল কলেজ পেরিয়ে দুজনেই এখন চাকরি করছে। কিন্তু কয়েক মাস আগে রাশেদ এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় মারা যায়। রাশেদের মৃত্যুর পর তানভীর একেবারেই ভেঙে পড়ে। বন্ধুর স্মৃতি তাকে সারাক্ষণ তাড়া করত, কিন্তু ঘটনা তখনই ঘটতে শুরু করে যখন রাশেদের নাম্বার থেকে একটা ফোন আসে। একদিন রাতে তানভীর একা বাসায় বসে কাজ করছিল। ঘড়িতে তখন 12:30। হঠাৎ মোবাইলটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল রাশেদ কলিং। তানভীরের হাত পা ঠান্ডা হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? রাশেদ তো মরে গেছে। ভয়ে সে কল রিসিভ করলো না, কিন্তু ফোনটা বেজেই চলল। অবশেষে ধীরে ধীরে রিসিভ করলো সে।
ফোনের ওপাশ থেকে আস্তে আস্তে একটা কণ্ঠ ভেসে এলো, তানভীর, আমি ফিরে এসেছি। তানভীর ফোনটা ছুঁড়ে ফেলে দিল। শরীর কাঁপছিল তার, কিন্তু ভয় তখন আরও বাড়ল যখন ফোনটা আবার বেজে উঠল। এবার সে ভয়ে ফোন বন্ধ করে দিল। পরদিন সকালে এসে রাশেদের পরিবারের কাছে গেল। আপনার কি রাশেদের ফোন নাম্বার অন্য কেউ ব্যবহার করছেন? রাশেদের মা কাঁদতে কাঁদতে বলেন, ওর ফোন, সেটা তো দুর্ঘটনার দিনই ভেঙে গেছিল। আমরা এখনও সিম তোলাইনি। তানভীরের মাথা ঘুরতে লাগলো। তানভীর তখন রাশেদের অন্য বন্ধুকে বলতে লাগলো এই ঘটনাটা। এক বন্ধু এসে উঠে বলল, তোর সাথে প্র্যাঙ্ক করছিল রে ভাই, ওর পুরো নাম্বারটা অন্য কেউ নিয়ে গেছে। আমি ওকে বলেছিলাম তোকে ভয় দেখাতে। তানভীর রাগে ফেটে বলল, তাহলে কাল রাত 12:30-এ ফোন দিল কে? বন্ধু এসে বলল, কী বলছিস? আমি তো 11টার পর ঘুমিয়ে পড়েছিলাম। তানভীরের শরীর ঠান্ডা হয়ে গেল। তাহলে গত রাতে কে ফোন করেছিল? রাশেদ? আরও একটি গল্প, অভিশপ্ত ফটোগ্রাফ। তাহসিন একজন ফটোগ্রাফার। পুরনো জিনিস আর ভৌতিক জায়গার ছবি তোলা তার নেশা। একদিন সে এক পরিত্যক্ত বাড়ির কথা জানতে পারে। সেখানে 30 বছর আগে এক পরিবার রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল। লোকজন বলে সেই বাড়িতে যারা যায় তার আর ফিরে আসে না। তাহসিন এসব কথা বিশ্বাস করতো না। তাই সে এক সন্ধ্যায় ক্যামেরা নিয়ে ওই বাড়িতে চলে গেল। কিন্তু সে জানতো না এই ভুলের জন্য তাকে চরম মূল্য দিতে হবে। বাড়ির ভেতরটা ছিল ধুলোমাখা, আসবাবপত্র সব ছড়িয়ে ছিটিয়ে। তাহসিন ক্যামেরা বের করে ছবি তুলতে শুরু করলো। কিন্তু হঠাৎ ক্যামেরার স্ক্রিনে কিছু একটা দেখে সে জমে গেল। একটা বাচ্চা মেয়ে, সাদা পোশাক, লাল ফিতায় বাঁধা চুল আর বড় বড় ফাঁকা চোখ। কিন্তু সে তো একা এসেছিল, তাহলে ছবিতে মেয়েটি এলো কোথা থেকে? সে দ্রুত পেছনে তাকালো, কেউ নেই। তাহসিন ভয় পেলেও বের হয়ে এলো না, বরং সে ঠিক করলো আরও ছবি তুলবে। কয়েকটা ছবি তোলার পর সে খেয়াল করলো প্রতিটা ছবির মধ্যেই সেই মেয়েটি এসছে। আবার তার গা শিউরে উঠল। হঠাৎ একটা কণ্ঠ শুনতে পেল সে।